তো আজকে আমরা ওই ফার্স্ট চ্যাপ্টারেরই প্রিলিমিনারি অ্যান্ড বেসিক কনসেপ্ট তার পরের পার্টগুলো করব। এর আগের দিন আমরা সাইক্লিক গ্রুপ অবধি করেছিলাম। তো আমরা সাইক্লিক গ্রুপের একটা রেজাল্ট দিয়ে আমরা আজকে স্টার্ট করব। সেটা হচ্ছে একটা থিওরেম আছে যে সাইক্লিক সাবগ্রুপের যে কোনো সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপের যে কোনো সাবগ্রুপ ওরা নিজেরাও সাইক্লিক হবে। ঠিক আছে? তো এনি সাবগ্রুপ of a cyclic group is again a cyclic subgroup. বোঝা গেল? তাহলে যে কোনো সাবগ্রুপ মানে কোনো একটা সাইক্লিক গ্রুপের যে কোনো সাবগ্রুপ নিজেরাও সাইক্লিক গ্রুপ হবে। ঠিক আছে? তো এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা যেমন ধরো একটা জি যদি এরকম নিই, ই এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 5, তার মানে 6টা এলিমেন্ট আছে। তার মানে জিতে কটা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে। তাহলে ছটা। হুম 6টা যেহেতু আছে, তো এবার যেটা দেখতে হবে আমাদেরকে, এর যদি একটা যে কোনো সাবগ্রুপ হয় তাহলে সেই সাবগ্রুপের নাম্বার অফ এলিমেন্টস আমার 6-এর ডিভাইজার হবে। তাহলে 6 কে কে ভাগ করে 2 আর 3, তাহলে 2 অর্ডারের বা 3 অর্ডারের আমি একটা সাবগ্রুপ পেতে পারি। তাহলে এর যে সাবগ্রুপ যদি আমরা 3 অর্ডারের একটা সাবগ্রুপ দেখি, হ্যাঁ, তাহলে আমাকে 3 অর্ডারের একটা এলিমেন্ট দরকার হবে। ঠিক? তো এখান থেকে আমি 3 অর্ডারের এলিমেন্ট, যেমন ধরো এইটা এ টু দি পাওয়ার 4 এর হ্যাঁ স্যার। এ স্কোয়ারের অর্ডার 3 হবে, তাহলে ই এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার, তাহলে এইটা একটা সাবগ্রুপ হচ্ছে। ঠিক? তাহলে এইটা দেখতে পাচ্ছি যে দিস ইজ জেনারেটেড বাই এ স্কোয়ার। ঠিক? তার মানে দেখতে পাচ্ছি এটা একটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট কাজে লাগে, যেটা খুব কাজে লাগে, মানে যে কোনো সাবগ্রুপের, এই সাইক্লিক সাবগ্রুপের জেনারেটর বের করতে খুব কাজে দেবে। তো এইটা আমরা এখানে ধরো জানবো যে ধরো অর্ডার অফ এ যদি n হয়, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার কে কত হবে। এই ফর্মুলা দিয়ে তুমি প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করতে পারবে ইজিলি। এইটার ফর্মুলা হচ্ছে এন বাই এন, মানে ওপরে তাহলে কে থাকছে? অর্ডার অফ এ, আর নিচে হচ্ছে জিসিডি অফ, হ্যাঁ, গ্রুপের অর্ডার কে কমা এন। কে এন। হ্যাঁ, মানে এই কেটা হচ্ছে এই এ এর যেটা পাওয়ারে আছে। ঠিক আছে? আর এই এনটা, তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো এখান থেকে যে কোনো পাওয়ারের অর্ডার আমরা বের করতে পারবো। তো এটা কেন কাজে লাগবে? এটা কাজে লাগবে যে তুমি যদি একটা তোমাকে সাইক্লিক গ্রুপ দেওয়া হয়, তাহলে তার যে সাবগ্রুপ হবে, তাহলে সেই সাবগ্রুপের জেনারেটর তুমি কিভাবে বের করবে। ঠিক না? বোঝা গেছে? তাহলে আমরা এই এক্সাম্পলটা ধরো কাজে লাগাতে চাইছি। তো এটা আমরা দেখবো, এখানে দেখবো যে এ স্কোয়ারের অর্ডার তাহলে কত। দেখো, যদি আমি এই এক্সাম্পলটা দেখি, তাহলে এ স্কোয়ারের অর্ডার হবে 6, মানে এ এর অর্ডার 6 ডিভাইডেড বাই জিসিডি অফ 2,6, তার মানে 6/2, তার মানে 3। তার দেখতে পাচ্ছি যে 3 অর্ডারের, সেই জন্য এটা এ স্কোয়ার দিয়ে জেনারেটেড হলো। আবার যদি দেখি যে অর্ডার অফ এ টু দি 4 কত, তাহলে 6 জিসিডি অফ 4,6, তার এটাও কিন্তু 6/2, তার মানে এ টু দি পাওয়ার 4টাও জেনারেটর আর এ স্কোয়ারটাও জেনারেটর। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। হ্যাঁ। হ্যাঁ, তা এই টেকনিকটা আমাদের খুব হেল্পফুল হবে যদি এই ধরনের কোশ্চেন আসে যে একটা সাবগ্রুপের কতগুলো জেনারেটর আছে বা কারা কারা জেনারেটর, সেগুলো বের করার ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ, তাহলে
সব গ্রুপই নর্মাল হয় না। তাহলে এইচ এইচ এই চিহ্নটা হচ্ছে সাবগ্রুপের চিহ্ন। এইচ সাবগ্রুপ অফ জি ইজ said to be normal in G if G inverse H G belongs to H for all G belongs to G। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে কনজুগেট অফ, এই যে এলিমেন্টটা কনজুগেট অফ H বাই G। তাহলে জি এর দ্বারা এটাকে আমরা কি করলাম? কনজুগেট করলাম। তুমি ইনভার্সটা পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আগেও লিখতে পারো পরেও লিখতে পারো। তাহলে শুরুতে যেটা হবে লাস্টে তার ইনভার্স থাকবে, তাহলে এই ধরনের এলিমেন্টকে বলা হচ্ছে কনজুগেট। তাহলে এইচ এর কনজুগেট এইচ এর মধ্যেই থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন অফ এ নর্মাল সাবগ্রুপ। এটার অনেকগুলো ইকুইভ্যালেন্ট ফর্ম আছে, এটা আমাদেরকে এখানে জানতে হবে। ইকুইভ্যালেন্ট ফর্ম মানে কখন কোনটা ইজি হয়ে যাবে সেটা তো আর বলা যায় না, যেটা চেক করার ক্ষেত্রে। তাহলে 1 নম্বর তো এটা গেল, জি ইনভার্স এইচ জি বিলংস টু জি বিলংস টু এইচ ফর অল জি বিলংস টু জি। মানে এটা কার ইকুইভ্যালেন্ট ফর্ম? মানে এইচটা নরমাল হওয়ার ইকুইভ্যালেন্ট ফর্ম বলছি, ঠিক আছে? আচ্ছা লেফট হ্যাঁ। 2 নম্বর হচ্ছে জি ইনভার্স আর এইচ। লেফট আর রাইট একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আসছি আমরা। তো এইটাও সাবসেট অফ এইচ, মানে এটা একটা এইচ এর সাবগ্রুপ হয়ে যাবে। আবার 3 নম্বর হয়ে যাবে ফর অল জি। অ্যাকচুয়ালি এইটা যদি হয় তার মানে অ্যাকচুয়ালি দে আর ইকুয়াল হয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে যে AH equals to sorry GH equals to HG, মানে every left coset is right coset for all G। এটাও লেখা যাবে। আর একটা কন্ডিশন আছে, ওটাকে 5 নম্বর বলছি, যে প্রোডাক্ট অফ টু any two left cosets left বা রাইট, মানে রাইটের জন্য হবে প্রোডাক্ট অফ এনি টু লেফট cosets is again a left coset। তাহলেও কিন্তু মানে এইচ এর ধরো তুমি যে কোনো দুটো প্রোডাক্টকে যদি প্রোডাক্ট করো, দুটো কোসেটকে প্রোডাক্ট করো, তাহলে সেটাও একটা লেফট কোসেট হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে সেই গ্রুপটা নর্মাল সাবগ্রুপ হবে। বোঝা গেল? আর যে কোনো লেফট কোসেট যদি কোনো না কোনো রাইট কোসেট হয়, মানে এখানে যদি জি ছাড়া অন্য কিছু হয়, তাহলেও কিন্তু সেটা নর্মালি হবে। ইনফ্যাক্ট ওটা দিয়ে প্রমাণ করা যায় যে জিএইচ আর এইচ জি সমান হয়ে যাবে, মানে সেম আনা যাবে। সেম না হলেও পরে তুমি ওটাকে সেম বানাতে পারবে। আমাদের গ্র্যাজুয়েশনে তো জিএইচ মানে হ্যাঁ, ঠিক আছে। তো এতগুলো মানে নর্মাল চেক করার এতগুলো অপশন তোমার হাতে আছে, তুমি যে কোনোটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আচ্ছা নেক্সট এবার তাহলে কনজুগেট ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এই যে থিওরেম, পরের থিওরেমটা বলেছে তোমাদের যে দ্য সাবগ্রুপ এন অফ জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি ইফ এন্ড only if every left coset of n is a right coset of n। তার মানে কি বলতে চাইছে দেখো, পরের যে থিওরেমটা, a subgroup H of G is normal if every left coset of H is again a right coset of G।
তার মানে রাইট কোসেট অফ 8। তার মানে ব্যাপারটা বোঝাচ্ছে এখান থেকে, এখানে কি বলতে চাইছে সেটা আগে বোঝো। এখানে অনেক সময় স্টুডেন্ট একটু ভুল বুঝে যায়। হ্যাঁ, এখানে এটা বলতে চাইছে যে A8 is equals to HB for some B। ঠিক আছে, মানে কোনো একটা লেফট কোসেট, সেটা কোনো একটা A এর জন্য হবে, সেটা কোনো একটা রাইট কোসেটের সঙ্গে সমান, তার মানে কোনো একটা বি এর জন্য HB এর সঙ্গে সমান। এইরকম যদি হয় ফর এভরি লেফট কোসেট, তাহলে বুঝবো এই, তাহলে এইচটা নর্মাল হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা ফলো করবে যে AH ইকুয়ালস টু HA, তাহলে অ্যাকচুয়ালি এটা ফলো করবে। বোঝা গেল? আচ্ছা, এবার এই প্রসঙ্গে কয়েকটা রেজাল্ট মানে কাজে লাগে, যেগুলো এই ধরনের রেজাল্ট প্রুফ করতে গিয়ে কাজে লাগে। সেটা কি, যে দুটো লেফট সেট ইকুয়াল হয় কখন, দুটো লেফট কোসেট কখন ইকুয়াল হয়। তো সেটার কন্ডিশন হচ্ছে যে দেখো, এইটাকে তুমি যদি এটাকে তাড়াতে চাও, তাহলে এখানে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে দুদিকে, তাহলে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এ ইনভার্স BH। ঠিক? আচ্ছা, তার মানে দেখো এটা আবার EH, তাহলে এখান থেকে দেখো কোনো একটা কোসেট এইচ এর সঙ্গে সমান হবে যদি যেটা দিয়ে তুমি গুণ করছো সেটা যদি এইচ এর এলিমেন্ট হয়। তার মানে এখান থেকে ইফ এন্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আবার একই রকম ভাবে যদি আমরা বলি রাইট কোসেট, একই রকম ভাবে দেখো, তাহলে এখানে দেখো তোমাকে বি ইনভার্স দিয়ে ডান দিকে গুণ করতে হবে। তাহলে বি ইনভার্স দিয়ে যদি ডান দিকে গুণ করি, বা এ ইনভার্স দিয়ে যদি তুমি ডান দিকে গুণ করো, যে কোনো একটা, তাহলে এখান থেকে হয়ে যাবে এ ইন বি এ ইনভার্স বিলংস টু এইচ, অর এ বি ইনভার্স বিলংস টু এইচ। বোঝা গেল? এইটাকেও তুমি এবার বি ইনভার্স দিয়ে গুণ করতে পারতো, মানে এইটা, অর বি ইনভার্স এ বিলংস টু এইচ, একই জিনিস। ঠিক আছে? কারণ স্যার এইটাকে বলছি এখানে, হ্যাঁ স্যার বলো, বলছি এখানে কমিউটেটর কি করে হয়ে গেল? কোথায় এই যে কমিউটেটিভ ঘুরে হলো? গেল বি এ ইনভার্স এ বি ইনভার্স, এইচটা কি কমিউটেটিভ? না, কোথায় বলছো কমিউটেটিভ? না, না এখানে হলে ওটা ঘুরলো কিভাবে? কোথায়, কোন লাইনে বলছো? ওই নিচেটা নিচেটা এটা এটা এই বি এ ইনভার্স, হ্যাঁ লাস্টের লাইনে, হ্যাঁ, একবার বি লাস্টের এ লাইনে, ইনভার্স। ওটা ঘুরে কি এবার এ বি ইনভার্স হয়ে গেল না? না না না, তো এটার যদি তুমি ইনভার্স নাও তাহলে তো এটাই হয় না। কোনো একটা, এইটা যদি এখানে থাকে তাহলে তার ইনভার্সটাও তো এইচে থাকবে, কারণ এইচটা তো একটা সাব গ্রুপ। ওহো, এ হুম হুম, বি এ ইনভার্সের তুমি যদি ইনভার্স নাও তাহলে কি পাবে? এ বি ইনভার্স পাবে না? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, তো ওইটাই মানে এরা দুটো হ্যাঁ ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, মানে এইটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা অর এটাকে ইকুইভ্যালেন্ট তুমি লিখতে পারো। ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার এখানে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে তোমাদের এক্সাম্পল 1.11, এটা কি বলছে দেখো, যে ফর any two subgroups, নিচের জিনিসগুলো হোল্ড করবে। দেখো, এটা খুব সহজ, যে দুটো সাবগ্রুপ যদি হয় এইচ আর কে, তাহলে এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ। ঠিক? কিন্তু ইউনিয়নটা সাবগ্রুপ নাও হতে পারে। ঠিক আছে? বাট তো এখানে আমরা এটা লিখে রাখতে পারি, বাট এইচ ইউনিয়ন মে নট বি এ সাবগ্রুপ। তাহলে ইন্টারসেকশন সাব হবে, কিন্তু ইউনিয়নটা সাবগ্রুপ নাও হতে পারে। তাহলে এবার একটা কোশ্চেন তুমি করতে পারো, যে তাহলে প্রপার ইউনিয়ন সাবগ্রুপ হলে তো হতে হবে। এক- কোনটা? হ্যাঁ স্যার বলছি, একে অপরের প্রপার সাবগ্রুপ হলে হলে তো হয়ে যাবে। হ্যাঁ, এইচ আর কে যদি কেউ কারো ভেতরে ঢুকে থাকে তাহলে হবে। হ্যাঁ তখন তো হয়ে যাবে। হ্যাঁ, তো ওইটা আমরা এখানে লিখতে পারি,
যে ইফ a subset of k or k subset of h, then h union k is a subgroup. হ্যাঁ, এইটা বলা যায়, কিন্তু এমনি হয় না। আচ্ছা, বি তে ধরো এইচটা হচ্ছে নর্মাল, এইচটা নর্মাল, দেন এইচ ইন্টারসেকশন কে, তাহলে এটা এটা তখন একটা কে এর সাবসেট হয়ে গেল। ইজ নর্মাল ইন কে, ইজ নর্মাল ইন কে, ঠিক আছে। তাহলে এইচটা নর্মাল যদি হয় ইন জি, এইচটা কোথায় জিতে, তাহলে এইচ ইন্টারসেকশন কেটা কে তে নর্মাল। আমি এটা বলতে পারবো না যে এইচ ইন্টারসেকশন কেটা জি তে নর্মাল, বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু এটা কে তে নর্মাল হয়ে নর্মাল যায়, নয়। ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে ব্যাপার, এর প্রুফ একদম খুব সহজ, নিজে নিজে জাস্ট ডেফিনেশন দিয়ে ট্রাই করবে, হয়ে যাবে। আচ্ছা, if h k both are normal in G, then h intersection k is normal in G। তাহলে আমরা দেখো বি থেকে কি বললাম, বি থেকে বললাম যে একটা যদি দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন নিচ্ছ, তার মধ্যে একটা যদি নর্মাল হয়, তাহলে ইন্টারসেকশনটা পুরো জিতে নর্মাল নাও হতে পারে। কথাটা বুঝতে পেরেছো? কিন্তু যদি দুটোই নর্মাল হয়, তাহলে ওদেরকে যদি তুমি ইন্টারসেক্ট করো, তাহলে সেই ইন্টারসেকশনটা তোমার নর্মাল ইন জি হয়ে যাবে। বোঝা গেল? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এইটুকু নিয়ে? না স্যার। ওকে, আচ্ছা, তাহলে গ্রুপের তোমাদের এইটুকুই ছিল, মানে প্রিলিমিনারি জিনিসের মধ্যে এইটুকুই তোমাদের আছে। এরপরে আমরা পরের নেক্সট চ্যাপ্টারে আরো গ্রুপের জিনিস পড়বো, ঠিক আছে, কিন্তু বেসিক জিনিসগুলো প্রথম চ্যাপ্টারে তোমাদের এইটুকুই আছে। এবার আমাদের টপিক হবে, তাহলে এটা এখানে শেষ করলাম। স্যার বলছি এখান থেকে কোশ্চেন কেমন পড়তে পারে? এখান থেকে ধরো এমসিকিউ কোশ্চেন পড়তে পারে এরকম যে গিভেন এইচ, ধরো এরকম যে সি সিটা সিটা দিয়ে যদি কোশ্চেন হয়, এরকম হতে পারে যে গিভেন, বা এরকম বললো যে ফর টু সাবগ্রুপস এইচ এন্ড কে দ্য ফলোইংস আর ট্রু, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, ঠিক আছে, এইচ আর কে সাবগ্রুপ বলে দিল, নিচের কোনটি সত্যি। তাহলে এবার কোশ্চেন তোমার অপশনে দিল যে এইচ, ইফ এইচ ইজ নর্মাল ইন জি, দেন এইচ ইন্টারসেকশন কে ইজ নর্মাল ইন জি। তাহলে এটা একটা ভুল কথা, বুঝতে পেরেছো? অপশন আরেকটা দিতে পারে যে হ্যাঁ হ্যাঁ। যদি দুটোই নর্মাল হয়, তাহলে ইন্টারসেকশনটা নর্মাল ইন জি হবে, এটা ঠিক। 3 নম্বর অপশন এটা দিতে পারে যে যদি দুটোই হ্যাঁ নর্মাল স্যার। হয়, তাহলেও এই ইন্টারসেকশনটা নর্মাল ইন জি নাও হতে পারে, ঠিক আছে। এইভাবে বানিয়ে বানিয়ে অপশন দুটো তো তোমাদেরকে, হবে, তো বোধ হলে হবে। হ্যাঁ হবেই। তো এইগুলো কনসেপ্ট না থাকলে তো তোমরা ওই অপশন অ্যান্সার করতে পারবে না, বুঝতে পেরেছো? মানে কোশ্চেন তোমার অ্যালজেব্রাতে যে কোনো লাইন থেকে কোশ্চেন বানানো সম্ভব, সেই জন্য অ্যালজেব্রাটা খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া উচিত, প্রুফ বাদ দিয়ে, থিওরির কথা আমি বলছি, ঠিক আছে। হ্যাঁ সেই স্যার। হুম, আচ্ছা, এবার আসছি আমরা রিং, রিং ফিল্ড নিয়ে। ওকে, তো রিং কাকে বলে? দেখো, আমরা গ্রুপে দেখেছি জাস্ট একটাই অপারেশন ছিল না, জি মানে গ্রুপে, তাহলে একটা অপারেশন জি কমা স্টার, ঠিক আছে, কিন্তু রিং এর মধ্যে দুটো অপারেশন থাকবে, একটা সেট, আর হচ্ছে একটা সেট, তার মধ্যে একটা অপারেশন প্লাস আর একটা অপারেশন ডট, এই তিনটে অপারেশন থাকবে ইন এ রিং। এদের মধ্যে প্রপার্টি কি? ইজ রিং ইফ, তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে এই যে অ্যাডিশনের রেসপেক্টে যদি তুমি দেখো, তাহলে এইটা একটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে,
ঠিক আছে, একটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে। তাহলে এইচ এর এই প্লাসের রেসপেক্টে যেটা আইডেন্টিটি এলিমেন্ট তাকে আমরা জিরো দিয়ে ডিনোট করছি। তো জিরো ইজ দ্য আইডেন্টিটি অফ আর প্লাস। তাহলে এর আইডেন্টিটি গুলোকে আমরা কি বলছি, জিরো বলছি। আর যদি এ বিলং টু আর হয়, দেন দ্য অ্যাডিটিভ ইনভার্স, মানে প্রত্যেকটা এলিমেন্টের তো ইনভার্স থাকবে, is denoted, additive inverse of A is denoted by minus A। তাহলে মাইনাস এটা কি, এই অ্যাডিটিভ ইনভার্স। হ্যাঁ অ্যাডিটিভ ইনভার্স, তার মানে A প্লাস মাইনাস A বা A মাইনাস A যেটা বলো ইজ ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, আর A আর মাইনাস A কে যোগ করলে জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর A এর সঙ্গে জিরো যোগ করলে A পাবে, এটা হলো। আর ডটের রেসপেক্টে এটা কি হবে, ডটের রেসপেক্টে এটা তোমার সেমি গ্রুপ হয়ে যাবে। সেমি গ্রুপ মানে অনলি অ্যাসোসিয়েটিভটা আমরা কোনো কন্ডিশন অ্যাজিউম করছি না। ঠিক আছে, তাহলে ডটের রেসপেক্টে এটা অ্যাসোসিয়েটিভ হবে, আর যোগের রেসপেক্টে গ্রুপ হবে, কমিউটেটিভ গ্রুপ হবে। ঠিক আছে, আর আচ্ছা তার মানে দেখো এটা শুধু যোগের প্রপার্টি, এটা শুধু ডটের প্রপার্টি, এই দুটোকে এবার কম্বাইন করে একটা প্রপার্টিটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে যে এ ডট বি প্লাস সি ইজ এ ডট বি প্লাস এ ডট সি, এটাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। উল্টো দিকেও আমরা করতে পারি, এরকমও করতে পারি। তাহলে বি ডট এ প্লাস সি ডট এ, অর্ডারিংটা খেয়াল রাখবে, কোথাও কোনো অর্ডারিং চেঞ্জ করা যাবে না, মানে বি ডট এটাকে এ ডট বি করতে পারবে না, কারণ আমরা জানি না যে ডটের রেসপেক্টে এটা কমিউট করে কি করে না। ঠিক আছে, এটাকেও আমরা সেমি গ্রুপ ডিস্ট্রিবিউটিভ পর্যন্ত বলেছে। সেমি গ্রুপ বলেছে, কোথাও বলেনি যে ডটের রেসপেক্টে কমিউট করে। ঠিক আছে না, যতটুকু বলবে ততটুকুই ফলো করতে হবে, এর কমও না বেশিও না। ঠিক আছে, ওকে, তাহলে এতগুলো প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে সেটাকে আমরা রিং বলছি। ঠিক আছে, আর আর একটা প্রপার্টি যেটা মানে যেটা অ্যাকচুয়ালি ট্রু হয়, অ্যাডিশনাল প্রপার্টিজ, মানে এগুলো ওখান থেকে করবে আর কি। বাই দ্য ওয়ে, যদি এই সেমি গ্রুপ বলা হয়েছে কিন্তু সেমি গ্রুপের সঙ্গে আইডেন্টিটির এক্সিস্টেন্সও যদি দেওয়া থাকে, মানে ওটা যদি আর ডটটা যদি মনোয়েডও হয়, তাহলে তার আইডেন্টিটিকে বলা হবে ওয়ান, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির নাম হচ্ছে ওয়ান, আর অ্যাডিটিভ আইডেন্টিটির নাম হচ্ছে জিরো। তো যদি ওয়ান থাকে, মানে একটা রিং এর মধ্যে ওয়ান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যদি থাকে তাহলে ওটাকে বলা হবে রিং উইথ ইউনিটি, আর যদি না থাকে তাহলে রিং উইদাউট ইউনিটি। ঠিক আছে, এটা আমরা এখানে মেনশন করি, ইফ আর ডট হ্যাজ আইডেন্টিটি দেন আর প্লাস ডট is said to be ring with unity। এই যে ইউনিটি মানে কাই, ইউনিটি মানে হচ্ছে ওয়ানটা, আইডেন্টিটি ওয়ান। তাহলে ইউনিটি কাকে বলা হচ্ছে, এই ওয়ানটাকেই ইউনিটি বলা হচ্ছে, বোঝা গেল? আর এই ডটের রেসপেক্টে যেহেতু আইডেন্টিটি, সেটাকে আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলছি। কথাটা বুঝতে পেরেছো? তাহলে ওয়ান ইজ কল্ড মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি।
যেহেতু এটা ডটের রেসপেক্টে। ওকে, ভেরি গুড। অ্যাডিশনাল প্রপার্টিজ, তাহলে এই যে জিরোর সঙ্গে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে অলওয়েজ ইউ গেট জিরো। ঠিক আছে, জিরোর সঙ্গে যাই কিছু গুণ করো সেটা হয়ে যাবে জিরো। তাহলে জিরোটা হচ্ছে তোমার ওই অ্যাডিটিভ আইডেন্টিটি। 2 নম্বর, মাইনাস এ মানে অ্যাডিটিভ ইনভার্স অফ এ, তার সঙ্গে বি স্যার কে, এটা গুণ হবে না যোগ হবে? দেখো গুণ করলে জিরো হবে, যোগ করলে এ পাবে। ওই অ্যাডিটিভ প্রপার্টিটা। জিরো প্লাস এ যদি করো তাহলে এ পাবে, আর যদি গুণ করো তাহলে জিরো পাবে। বোঝা গেছে? অ্যাডিটিভ প্রপার্টি লিখলেন লিখলেন না, ওর জন্য বললাম। হ্যাঁ স্যার। জিরোর সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন তুমি জিরো পাবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আর এ প্লাস এ প্লাস এ, এটাকে আমরা এন টাইমস এ লিখি যদি এখানে এন টাইমস থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে লেখা যায়। তো এখান থেকে ফলো করছে এন টাইমস এ বি ইজ সেম অ্যাজ এন টাইমস এ ইন্টু বি বা এ ইন্টু এন বি। মানে এই এনটা কিন্তু দেখো যে কোনো জায়গায় ঢুকে যেতে পারছে, মানে একবার এ এর সঙ্গে অ্যাটাচ করতে পারো, তুমি বি এর সঙ্গে করতে পারো। কিন্তু এ আর বি এর অর্ডারটা দেখো, এ অলওয়েজ আগে থাকছে, বি অলওয়েজ পরে থাকছে, এইটা চেঞ্জ করা যাবে না। এনটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, আর এ বি হচ্ছে তোমার ওই রিং এর আর এর এলিমেন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, আর 4 নম্বর একটা জাস্ট একটা এক্সপ্রেশন তোমরা যদি খেয়াল রাখতে পারো যে a1 a2 ডট ডট an, এইটার সঙ্গে যদি আমরা b1 b2 ডট ডট bn গুণ করি তাহলে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো এ আই বি জে, যেখানে আই এর ভ্যালু 1 2। আচ্ছা হ্যাঁ, দুটোই কিন্তু সেম। একটাকে এম করে দাও, এ এম করে দিলাম, বি এন করে দিলাম, তাহলে এখানে আই এর ভ্যালু 1 2 এম, আর বি জে এর ভ্যালু 1 2 এন। এইভাবে আমরা লিখতে পারছি, কারণ কি এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি পাবে, a1 b1 a1 b2, এইভাবে a1 এর সঙ্গে সবগুলো গুণ হবে, আবার a2 এর সঙ্গে সবগুলো গুণ হবে, এইভাবে। তার মানে এইরকম একটা সাম পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ স্যার, ডট হুম প্রোডাক্টের মতো। হুম, কিন্তু অর্ডারিংটা খেয়াল রাখতে হবে, অর্ডারিংটা চেঞ্জ করা যাবে না। তার মানে দেখো ইন জেনারেল এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে, এ এটা হবে এ ডট এ, তার মানে এ স্কোয়ার, এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি স্কোয়ার, এটা লেখা যাবে। তার মানে এইটাকে আমরা কখনোই এ এ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা লেখা যাবে না। ঠিক আছে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান যদি এ স্কোয়ার। কমিউটেটিভ হয় তখন লেখা যাবে। ইয়েস, এটা সবসময় হয় না। সো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইফ আর ডট ইজ পজিটিভ। ঠিক আছে, মানে রিংটা যদি আচ্ছা আর ডট কমিউটেটিভ হলেই তখন আমরা রিংটাকেই কমিউটেটিভ বলছি। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখান থেকে যদি কমিউটেটিভ হয়, সো ইন এ কমিউটেটিভ রিং বাইনোমিয়াল থিওরেম ইজ ট্রু। মানে এনটা যদি পজিটিভ ইন্টিজার হয় সেক্ষেত্রে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এন চুজ কে এ টু দি পাওয়ার কে ইনটু টু দি পাওয়ার এন মাইনাস কে, যেখানে কে এর ভ্যালু 0 টু এন। ঠিক, এটা হচ্ছে বাইনোমিয়ালের রেজাল্ট, আমরা জানি। এইটা তখনই হয় যদি এ বি কমিউট করে। ঠিক আছে, দেখো পুরো রিংটা কমিউট না করলেও চলবে, তুমি যদি শুধু এ আর বি কমিউট করে তাহলেও এই রেজাল্টটা ট্রু। দিস ইজ ট্রু even if a dot b is equals to b dot a। দেখো কথা পার্থক্যটা বোঝো, আমি কমিউটেটিভ রিং মানে যে কোনো দুটো এলিমেন্টের ডট কমিউট করবে, আর আমি এখানে লিখছি যে শুধু a ডট b ইকুয়ালস টু b ডট a হবে। কিন্তু ধরো পুরো সবার ক্ষেত্রে কমিউটেটিভটা হচ্ছে না, কিন্তু a আর b নিজেরা কমিউট করছে, হতেই পারে এরকম। কথাটা বুঝতে পেরেছো? সবার ক্ষেত্রে কমিউট না করলেও করতে হয় সামের জন্য। হ্যাঁ বলো। বলছি তখন তো গ্রুপটা কি হবে, রিংটা তো আর কমিউটেটিভ হবে না তো। হ্যাঁ, রিংটা কমিউটেটিভ না হলেও এটা রেজাল্টটা সত্যি তখন, যে শুধুমাত্র এটা কমিট হলেই হবে, এ আর বি নিজেরা কমিট হলেই ও কাজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, কিছু এক্সাম্পল অফ রিংস, ঠিক আছে, এক্সাম্পলস অফ রিং। যেমন সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে জেড প্লাস ডট, সেট অফ ইন্টিজার্স। ইন্টিজারের মধ্যে আমরা যোগ ডিফাইন্ড আছে, ডট ডিফাইন্ড আছে, তাহলে এটা একটা রিং হবে এবং কমিউটেটিভ হবে এটা। তারপরে 2z প্লাস ডট, 2z মানে সেট অফ ইভেন ইন্টিজার্স। একই রকম ভাবে 3z 4z সবকিছু করতে হবে, তার মানে আমরা জাস্ট এম জেড লিখতে পারি, যে এম এর মাল্টিপল অফ এম, এটা সবাই রিং হবে। তারপরে কিউ প্লাস করতে পারি, মানে রেশনাল নাম্বার। তারপরে তোমার রিয়েল নাম্বার, হ্যাঁ। তারপরে 6 নম্বর করতে পারি কমপ্লেক্স নাম্বারের যোগ ডট, এরা এরা সব কি হবে, রিং হবে। তারপরে হচ্ছে এম এন এম এন জেড। এম এন জেডটা কি? এম এন জেডটা হচ্ছে সেট অফ এন বাই এন, ম্যাট্রিক্স মনে হচ্ছে তো। হ্যাঁ, ম্যাট্রিসেস উইথ এলিমেন্টস ইন জেড। মানে ওর যে এলিমেন্ট গুলো থাকবে না, আমি যে এ বি সি ডি গুলো লিখি, তারা জেড মানে ইন্টিজার। বুঝতে পেরেছো? মানে ম্যাট্রিক্স উইথ ইন্টিজার এলিমেন্টস। বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা রিং হ্যাঁ হবে। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার এবার দেখো, এটা একটা বেশ মজার, হ্যাঁ, এইটাকে এই টেকনিকটা দিয়ে খুব সহজে আমরা অনেক রকমের রিং বানাতে পারি। কি রকম? যে দেখো, এটা কত নাম্বার দিলাম, 8। এই টেকনিক খেয়াল রাখবে, এটা এটা অনেক সময় হেল্পফুল হয়। যে ইফ আর ইজ এ রিং, দেন এম এন আর ইজ এ রিং। দেখো এম এন আরটা কি? এম এন আর মানে হচ্ছে দেখো
এলিমেন্ট গুলো তখন ওই রিং থেকে আসবে। এই ম্যাট্রিসেস n বাই n ম্যাট্রিসেস যার এলিমেন্ট গুলো তখন ওই রিং থেকে আসছে, ঠিক আছে? n cross n ম্যাট্রিক্স। হ্যাঁ, n ক্রস n ম্যাট্রিক্স, কিন্তু ওর এলিমেন্ট গুলো আসবে ওই রিং থেকে, যে এই রিংটা দেওয়া হয়েছে, তাহলে সেইটা আরেকটা রিং তৈরি হবে, ঠিক আছে? কারণ দেখো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে গেলে আমার কি দরকার হয়, যে দুটো এলিমেন্টকে যাতে আমি মাল্টিপ্লাই করতে পারি, তো সেটা রিং এর মধ্যে তুমি মাল্টিপ্লিকেশন ইজ ডিফাইন্ড, ঠিক না? সেই জন্য আমরা রিং নিলেই হয়ে যাবে। তো তার মানে এখানে যে আমরা জেড লিখলাম, এখানে যে এম এন জেড লিখলাম, জেড এর জায়গায় তুমি 2z লিখতে পারো, এম জেড লিখতে পারো, কিউ লিখতে পারো, আর লিখতে পারো, সি লিখতে পারো, অল আর। তাহলে এই 8 মধ্যে কিন্তু অনেকগুলো রিং আমি পেয়ে যাচ্ছি, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার। হুম। আর আর একটা স্পেশাল রিং আছে, যেটা হচ্ছে জেডএন। জেডএন ইজ এ রিং। বলো জেডএন সম্পর্কে জানো কি জানো না? মডিউলো n। কারেক্ট, এটা হচ্ছে মডিউলো এন। তো এইটাও একটা রিং হয়, তো এইটাও তুমি এই এম এন জেড এন করতে পারো, এম এন জেড জেড কে করতে পারো। তো এটা একটা ব্যাপার হয়ে গেল। আচ্ছা, কিছু এবারে স্পেশাল ডেফিনেশন আমরা দেখে নেব। যেমন হচ্ছে জিরো ডিভাইজার বলতে কি বোঝো? জিরো ডিভাইজারের ডেফিনেশন দেখো, এটা ভালো করে বুঝতে হবে যে এ ধরো একটা নন জিরো এলিমেন্ট ইন রিং, ঠিক আছে, ইন আর। এ হচ্ছে একটা নন জিরো এলিমেন্ট ইজ said to be a zero divisor if there exists a b non-zero in R such that a dot b is zero। আমরা দেখো এও জিরো নয়, বিও জিরো নয়, কিন্তু গুণ করলে জিরো হয়ে যাচ্ছে। এইরকম সিচুয়েশন যদি আসতে পারে, ঠিক আছে, এমনি জেড এর ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু রিং এর ক্ষেত্রে এই ধরনের প্রপার্টি থাকতে পারে, মানে দুটোই নন জিরো কিন্তু গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা তখন তাকে বলি যে এ, তাকে তখন বলি যে ইজ এ জিরো ডিভাইজার। আর একই রকম একই কারণে এ ডট বি যদি জিরো হয়, তাহলে বিটাকেও আমরা জিরো ডিভাইজার বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম তুমি এক্সাম্পল যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে পেতে পারো, দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে জিরো ম্যাট্রিক্স পাওয়া যেতেই পারে। যেমন খুব সহজ এক্সাম্পল যদি আমরা নিই নীল পোর্টেড ম্যাট্রিক্স, তাহলে খুব সহজেই আমরা এক্সাম্পল খুঁজে পেতে পারি। যেমন ধরো এ হচ্ছে একটা হচ্ছে, আমি জাস্ট 2/2 নিচ্ছি, তাহলে 0 1 0 0, তাহলে বিলংস টু M2, তুমি এখানে জেডও নিতে পারো, M2Z, ঠিক আছে? তাহলে এটা একটা রিং আমরা জানি, হ্যাঁ, তার একটা এলিমেন্ট। আচ্ছা, বিটাকে নিয়ে নাও এ সেম, বা বিটাকে নিয়ে নাও চেঞ্জও করতে পারে, এটাকে 2 করে দাও। এবার তুমি যদি এ আর বি কে গুণ করো, দেখো কি পাচ্ছ। তাহলে এটা হবে কি, 0 0 কম্বিনেশন, মানে 0 ইন্টু ফার্স্ট কলাম প্লাস 0 ইন্টু সেকেন্ড কলাম, তার মানে 0 0 পাবো। আচ্ছা, এবার হচ্ছে 2 0, মানে 2 ইন্টু ফার্স্ট কলাম প্লাস 0 ইন্টু সেকেন্ড কলাম, 2 ইন্টু ফার্স্ট কলাম মানে 0, আর 0 ইন্টু সেকেন্ড কলাম মানে 0, তার মানে এটাও 0, ঠিক আছে? তাহলে আমরা 0 0 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এও 0 নয়, কারণ এর মধ্যে একটা 1 আছে, বিও 0 নয়, কিন্তু এদের গুণফলটা 0 হয়ে গেল। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব সহজেই পেয়ে যেতে পারি আমরা, ঠিক আছে? আবার আর একটা এরকম এক্সাম্পল আছে যে ম্যাট্রিক্স ছাড়া যদি তুমি চাও, ম্যাট্রিক্স ছাড়া যদি চাও, তাহলে তোমাকে ওই জেডএনটাকে কনসিডার করতে হবে। তাহলে ইন Z2, সরি Z4 যদি নিই, হ্যাঁ, কনসিডার
the class of 2 into 2 is 4 বার মানে 0 বার। তাহলে দেখো 2টা নন জিরো, কিন্তু দুটো নন জিরোকে গুণ করে আমি জিরো পেয়ে যাচ্ছি, তার মানে দিস ইমপ্লাইজ 2 বার ইজ এ জিরো ডিভাইজার z4 প্লাস ডট। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বলো, এটুকু বোঝা যাচ্ছে কি যায়নি? ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার বুঝে গেছে। এবার হচ্ছে ইন্টিগ্রাল ডোমেইন। ইন্টিগ্রাল ডোমেইন, তাহলে ইন্টিগ্রাল ডোমেইন যার মধ্যে কোনো জিরো ডিভাইজার থাকবে না। A ring with no zero divisor is called আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটা ব্যাপার আছে। রিং, ডাইরেক্ট রিং শুধু না, এর মধ্যে আরো কিছু স্পেশাল জিনিস লাগবে, কিছু অ্যাডিশনাল প্রপার্টি আমাদের লাগবে। ইন্টিগ্রাল ডোমেইন হতে গেলে কমিউটেটিভ লাগে আর আইডেন্টিটি লাগে। তাহলে এ কমিউটেটিভ রিং, with unity, one unity is called an integral domain if the ring does not have any zero divisor। তার মানে ইন্টিগ্রাল ডোমেইনে প্রপার্টি হচ্ছে কমিউটেটিভ হতে হবে, ইউনিটি হবে, আর কোনো জিরো ডিভাইজার থাকবে না। তার মানে ইন্টিগ্রাল ডোমেইন এইরকম সিচুয়েশন কখনোই আসবে না যে দুটো নন জিরোকে গুণ করে জিরো হয়ে গেল। ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে এই যে m2z বললাম বা m2r বা m2q, এরা কিন্তু জিরো ইন্টিগ্রাল ডোমেইন নয়। ঠিক আছে, বা z4 ইন্টিগ্রাল ডোমেইন নয়, কিন্তু শুধু z প্লাস ডট, r প্লাস ডট, হ্যাঁ c প্লাস ডট আর ইন্টিগ্রাল ডোমেইনস। ঠিক আছে, 2 নম্বরে আমরা বলতে পারি যে zn is not a integral domain if, এই কন্ডিশনটা মনে রাখবে, if n is a composite number। মানে যদি nটা কম্পোজিট নাম্বার হয়, মানে যৌগিক সংখ্যা হয়, তাহলে znটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেইন হবে না। যেমন 4 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, সেই জন্য এটা ইন্টিগ্রাল ডোমেইন নয়, কিন্তু যদি এটা প্রাইম নাম্বার হয় nটা, তাহলে ওটা ইন্টিগ্রাল ডোমেইন হবে। তার মানে zp dot is integral domain if p is a prime number। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস দেখো, 2z plus dot is a ring with no zero divisor, মানে এর কোনো জিরো ডিভাইজার নেই, বাট it is not an integral domain। কেন? জিরো ডিভাইজার নেই, তা সত্ত্বেও এটা ইন্টিগ্রাল ডোমেইন নয়, কেন বলতে পারবে?
কারণ হচ্ছে যে এর কোনো ইউনিটি নেই, 2z এর মধ্যে কোনো ইউনিটি নেই, কারণ ওয়ানটা 2z এর মধ্যে নেই। বুঝতে পেরেছো? কারণ ইউনিটি হলে ওয়ানটাকে ইউনিটি হতে হতো। তো এটা হচ্ছে এর কারণ। আচ্ছা, আরেকটা ডেফিনেশন আছে, দেখো, ডিভিশন রিং বা স্কিউ ফিল্ড কাকে বলা হয়? ডিভিশন রিং বা স্কিউ ফিল্ড, বলো, বলতে পারবে এটা ডেফিনেশনটা মনে আছে কিনা তোমার? না স্যার, মনে না। আচ্ছা, দেখো, আর প্লাস ডট ইজ আ ডিভিশন রিং ইফ এই আর থেকে যদি জিরো বাদ দিয়ে দাও, হ্যাঁ, তাহলে সরি, তাহলে ডটের রেসপেক্টে একটা গ্রুপ হবে, ইজ এ গ্রুপ। বোঝা গেল যে আর প্লাস ডট টাকে ডিভিশন রিং বলবো যদি জিরোটাকে তুমি যদি সরিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা ডটের রেসপেক্টে গ্রুপ হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, নন জিরো এলিমেন্ট গুলোর ইনভার্স থাকবে। ঠিক আছে? তার মানে হচ্ছে ইন আদার ওয়ার্ডস এভরি নন জিরো এলিমেন্টস হ্যাভ ইনভার্স, হ্যাজ ইনভার্স আন্ডার মাল্টিপ্লিকেশন, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। কারণ আমরা জানি অ্যাডিশনের রেসপেক্টে তো অলওয়েজ ইনভার্স এক্সিস্ট করে। ঠিক আছে? আর যদি ধরো ইফ এ হ্যাজ multiplicative inverse, then it is denoted by a inverse is equals to 1 by a। তাহলে 1 by a হচ্ছে একটা সিম্বল, হ্যাঁ, a ইনভার্সটাকে আমরা 1 by a হিসাবে লিখছি যদি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে। তো কথাটা বোঝা গেল এবার? তাহলে ফিল্ড কাকে বলে? ফিল্ড হচ্ছে কমিউটেটিভ ডিভিশন রিং, কমিউটেটিভ ডিভিশন রিং is called field। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের, মানে নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে এবং পুরো রিংটা কমিউটেটিভ, মানে a ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ হবে ফর অল এ বি বিলংস টু আর। তাহলে সেটাকে আমরা ফিল্ড বলছি। ঠিক আছে? আর থিওরেম ছোটবেলায় আমরা পড়েছি, a finite integral domain is a field, is a field। এটা মনে রাখতে হবে, ফাইনাইট যদি হয় কোনো ইন্টিগ্রাল ডোমেইন তাহলে সেটা ফিল্ড হবে। ঠিক আছে? তার মানে দেখো, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এই যে জেড এন, জেড পি, এটা তো ফাইনাইট সেট, পি সংখ্যক এলিমেন্ট থাকে, আর এরা ইন্টিগ্রাল ডোমেন হয় যদি পিটা প্রাইম হয়, তাহলে ইজ এ ফিল্ড, ইজ এ ফিল্ড ইফ জেড, ইফ পি ইজ এ প্রাইম নাম্বার। বোঝা গেল?
কারণ এটা কেন ফিল হচ্ছে, কারণ এটা প্রাইম নাম্বার এবং ফাইনাইট হচ্ছে এবং ইন্টিগ্রাল ডোমেইন। ওকে, তো এটি গেল। আচ্ছা আচ্ছা, সাবরিং কিভাবে আমরা চেক করব? মানে একটা সাবসেট, ধরো আর হচ্ছে একটা রিং, এস হচ্ছে একটা সাবসেট, তাহলে এস প্লাস ডট ইজ এ সাবরিং অফ আর ইফ দুটো জিনিস স্যাটিসফাই করতে হবে। কি কি? যে ফর x, y belongs to s, x minus y belongs to s, আর 2 নম্বর x dot y belongs to s। এই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো এসটা সাবরিং হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা রেজাল্ট হিসাবে তুমি মনে রাখো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডেড প্লাস ডট ইজ এ সাবরিং অফ কিউ প্লাস ডট। ঠিক, তাহলে এটা একটা সাবরিং হয়ে গেল। ওকে, তারপরে যেমন এম এন জেড ইজ এ সাবরিং অফ এম এন আর। দেখো একটা জিনিস এবার এখানে একটা ডিস্টিংশন নোট, আর ইজ এ রিং, যদি শুধু আর লেখা থাকে তখন রিং বুঝবো, আর যদি এইরকম আর লেখা থাকে তাহলে সেট অফ রিয়েল নাম্বারস। নোটেশনটা বুঝতে পারছো? এইরকম নর্মাল আর যদি আমি লিখি তাহলে সেটাকে রিং বুঝবো, আর যদি এইরকম ডাবল দাগ দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সেট অফ রিয়েল নাম্বারস বুঝবো। দেখো এবার হচ্ছে আমরা করব ইউনিট 2, যেটাতে আছে পারমুটেশন গ্রুপ অ্যান্ড কোসেন্ট গ্রুপ। ঠিক আছে, তো আমরা প্রথমে পারমুটেশন গ্রুপ সম্পর্কে জানবো, তারপরে না হয় কোসেন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো পারমুটেশন গ্রুপ জিনিসটা কি? পারমুটেশন গ্রুপ হচ্ছে সেট অফ অল বাইজেকশনস। দেখো প্রথমে আমরা দেখো পারমুটেশন বলতে আমরা কাকে বলি। permutation of a set S is a function to তো এটা একটা ফাংশন। So a permutation of a set is a function from S to S which is bijection। তাহলে এক একটা বাইজেকশন এস থেকে এসে সেটাকে আমরা বলছি পারমুটেশন। তার কথা দেখো বাইজেকশন মানেই হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে অন্য কোনো এলিমেন্টে নিয়ে যাচ্ছে বা সেম এলিমেন্টেও নিয়ে যেতে পারে, মানে এস এর এলিমেন্টকে এসেই কোনো কোথাও না কোথাও নিয়ে যাচ্ছে, মানে ও জাস্ট পারমিট করা মানে হচ্ছে ঘোরাফেরা করা আর কি, এর উদর পিণ্ডি বুধর ঘাটে এরকম। তো এটাকে জাস্ট আমরা কি বলছি, পারমুটেশন বলছি। তাহলে দেখো if S has n elements, S এর যদি n এলিমেন্ট থাকে then there are total n factorial permutations possible। বোঝা গেল? তাহলে এই সমস্ত পারমুটেশনকে আমি যদি একটা সেট নাম দিই
তাহলে Sn হচ্ছে সেট অফ অল permutations on a set of n elements। কোনো একটা সেটে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে সেই সেটের সমস্ত পারমুটেশন গুলোকে আমরা Sn দিয়ে নাম দিচ্ছি। তো ইন জেনারেল একজন জয়েন করতে চাইছে। সত্যেন্দ্র, হ্যাঁ স্যার, খবর কি? এখন পাওয়া যাচ্ছে স্যার, লিঙ্ক পাওয়া যাচ্ছে। আচ্ছা, তা আপনার এই একটা লিঙ্কেই হবে ক্লাস সব সময়? হ্যাঁ, একটা লিঙ্কেই ক্লাস হবে, ও আচ্ছা আচ্ছা বারবার চেঞ্জ হয় না আমার লিঙ্ক। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, ইন জেনারেল উই টেক s equals to 1 2 3 up to n। এই দেখো এই সেটে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমরা সব সময় এসএনটাকে নেব যে এই সেট থেকে এই সেটাই বাইজেকশন। তাহলে হাউ টু রিপ্রেজেন্ট এ বাইজেকশন পারমুটেশন, কিভাবে আমরা পারমুটেশনকে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা তোমাদেরকে বোঝাবো। যেমন ধরো আমি যদি S4 কনসিডার করি, ঠিক আছে, S4 এ তাহলে আমরা যে কোনো একটা ধরো বাইজেকশন ধরো নিলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এরকম ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি ধরো 1 2 3 4। এগুলো হচ্ছে 1 2 3 4টে এলিমেন্ট। আর এখানে তাদের তাহলে কোথায় যাচ্ছে, ইমেজগুলো আমরা যদি পরপর লিখে দিই তাহলে কি হবে, তাহলে ইমেজগুলো ধরো একটা গেল 3-এ, দুইটা গেল 4-এ, তিনটা গেল আবার 1-এ, চারটা গেল 2-এ। তাহলে এটা একটা পারমুটেশন হলো। দেখো এটা একটা বাইজেকশন, কোথাও কোনো রিপিটেশন নেই। ঠিক আছে, তাহলে এটা একটা বাইজেকশন। তাহলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আর একটা নোটেশন আছে সাইকেল নোটেশন। সাইকেল নোটেশন, ঠিক আছে, সেইটা আমরা এবার শিখবো। সাইকেল নোটেশন কিভাবে লেখা হয়, তাহলে প্রথমে বুঝতে হবে সাইকেল বলতে কি বোঝায়। যদি এইরকম একটা সাইকেল আমরা লিখি 1 2 3, মানেটা কি? এটা মানে হচ্ছে যে 1 গেল 2-এ, 2 গেল 3-এ, 3 গেল 1-এ। আর দেখো এর মধ্যে 4 নেই, 4 নেই মানে 4 গেল 4-এ, যেটা নেই সেটা সেইটাতেই গেল। ঠিক আছে, তাহলে সাইকেল মানে বুঝতে হবে এইভাবে যে 1-এর পরে 2 আছে মানে 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-এ, 3 যাচ্ছে আবার 1-এ। তার মানে এইরকম একটা সাইকেল দেখো, 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-এ, আর 3 যাচ্ছে 1-এ। তাহলে এই যে একটা সাইকেল তৈরি হচ্ছে, বোঝা গেল? তাহলে দেখো তুমি যদি 1 থেকে স্টার্ট না করো, তুমি যদি এইভাবে লেখো জিনিসটা 2 3 1, তার মানে 2 যাচ্ছে 3-এ, 3 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে আবার 2-এ, তাহলে একই জিনিস বোঝাচ্ছে না? তাহলে 1 2 3 তুমি 4 এখানে লিখে দাও, তাহলে 2 যাচ্ছে 3-এ, তাহলে 2 এর নিচে 3 লেখো, 3 যাচ্ছে 1-এ, তাহলে 3 এর নিচে 1 লিখো, আর 1 যাচ্ছে 2-এ, তাহলে এখানে 2 লিখো, 4 যাচ্ছে 4-এ। তাহলে একই জিনিস আমরা পাচ্ছি। তাহলে সাইকেল নোটেশন থাকলে সেইটাকে আমরা অর্ডারটা সেম রেখে চেঞ্জও করতে পারি। তাহলে এইটাকে আবার এইভাবেও লিখতে পারি, 3 দিয়ে যদি স্টার্ট করি 3 1 2, তাহলে এরা সব সমান। তাহলে 1 2 3 সমান 2 3 1 সমান 3 1 2। বুঝতে পারছো? এটুকু বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার এগুলোকে বলা হচ্ছে 3 সাইকেল। হ্যাঁ, 1 2 3টে এলিমেন্ট আছে, তার মানে এটাকে 3 সাইকেল। সো দিজ আর 3 সাইকেলস। তার মানে সাইকেলস অফ লেংথ
3। ঠিক আছে, তারা প্রত্যেকেই কিন্তু S4 এর এলিমেন্ট হিসাবে আমরা দেখছি। তাহলে 3 সাইকেলকে তুমি তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে লেখা যেতে পারে। যা শুরুতে তুমি কোন এলিমেন্টটা রাখতে চাইছো, তিনটার যে কোনোটা রাখতে পারো, সেই জন্য তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে একই সাইকেলকে, একই পারমুটেশনকে তুমি 3 ভাবে লিখতে পারছো সাইকেল নোটেশনে। এবার হচ্ছে যে যে কোনো যে এখানে একটা থিওরেম হচ্ছে যে এনি পারমুটেশন can be written as a product of, এখানে প্রোডাক্ট মানে হচ্ছে কম্পোজিশন, প্রোডাক্ট মানে কম্পোজিশন, ফাংশনাল কম্পোজিশন যেটা তোমরা পড়েছো, প্রোডাক্ট অফ সাইকেলস, ডিসজয়েন্ট সাইকেলস, ডিসজয়েন্ট সাইকেলস। তো এই জিনিসটা আমরা শিখবো কিভাবে ডিসজয়েন্ট সাইকেল আকারে যে কোনো পারমুটেশনকে লেখা যায়। তো এবার আমরা ধরো S5 এর এলিমেন্ট হিসাবে নিয়ে কাজ করব। কি নিয়ে? S5 এর এলিমেন্ট। তাহলে একটা যে কোনো S5 এর একটা এলিমেন্টকে আমরা ধরো এইভাবে লিখছি। কিভাবে লিখছি? 1 2 3 4 5। এখানে তুমি যে কোনো একটা লিখে দাও, ধরো 2 1 3 5 4। তাহলে এটাকে যদি এবার দেখো, তাহলে 1 দিয়ে স্টার্ট করো, 1টা কোথায় যাচ্ছে? 2 তে। আবার 2টা কোথায় যাচ্ছে? 2টা আবার 1 এ যাচ্ছে, মানে আবার ফিরে আসলো। তার মানে এটা একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল, তাই না? 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 1 এ, তাহলে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার 1 2, তাহলে 1 2 এর কাজ হয়ে গেল। এবার দেখো নেক্সট এলিমেন্ট কোনটা আসছে? 3 আসছে। দেখো 3 কোথায় যাচ্ছে? 3 যাচ্ছে 3 এ, তাহলে ওটা লেখার দরকার নেই। যদি সেম জায়গায় যায় ওটা লেখার দরকার নেই। এবার তাহলে আমরা নেব 4 কে। তাহলে 4 কোথায় যাচ্ছে? দেখো 4 যাচ্ছে 5 এ, আর 5 কোথায় যাচ্ছে? 4 এ। তার মানে এটা নিজেদের মধ্যে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা পরপর সাইকেলগুলোকে লিখে দেবো। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল ওদের সাইকেল ডিকম্পোজিশন। আর দেখো এর মধ্যে 1 2 আছে, এর মধ্যে 4 5 আছে, এদের মধ্যে কোনো মিল নেই, তার মানে ডিসজয়েন্ট। তো এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এইটাই হচ্ছে আমার 1 2 আর হচ্ছে 4 5। আচ্ছা, 1 2 কে আবার 2 1ও লিখতে পারো, 4 5 কে 5 4ও লিখতে পারো। তো কোনো অর্ডারটা তুমি চেঞ্জ করতে পারো, সাইকেল নোটেশনটা সেম রেখে তুমি চেঞ্জ করতেই পারো। ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখাই। যেমন ধরো আমরা নিচ্ছি 1 2 3 4 5। 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 4 এ, আর 4 যাচ্ছে 1 এ, আর 5 যাচ্ছে 5 এ। তাহলে দেখো এটাকে আমরা যদি সাইকেল নোটেশনে লিখি, তাহলে 1 যাচ্ছে কোথায়? 2 তে, 2 কোথায় যাচ্ছে? 3 তে, 3 কোথায় যাচ্ছে? 4 এ, 4 কোথায় যাচ্ছে? 1 এ। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, হলো? আচ্ছা, আমরা যদি অন্য আরেকটা সাইকেল নিই, এই পারমুটেশন নিই, ধরো এখানে নিলাম 3, এখানে নিলাম ধরো 1, এখানে নিলাম 4, এখানে নিলাম 2, এখানে নিলাম 4। হ্যাঁ, এইটাকে যদি আমরা করি তাহলে আমাকে কি করতে হবে? 1 দিয়ে স্টার্ট করবো। 1টা কোথায় যাচ্ছে? 3 তে, তাহলে 3 নিয়ে লিখলাম। 3টা কোথায় যাচ্ছে দেখবো, তাহলে 3 যাচ্ছে 4 এ, তাহলে এখানে লিখবো 4। 4 কোথায় যাচ্ছে? 4 যাচ্ছে 2 তে, দেখো 2 আগে নেই, তারপরে লিখতে হবে। 2 কোথায় যাচ্ছে? 2 যাচ্ছে দেখো 1 এ, তাহলে দেখো এটা কমপ্লিট হয়ে গেল না? 1 দেখো, তাহলে 1 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 2 তে, সরি এখানে 4 ডাবল বার হয়ে গেছে, তাহলে এখানে 5 লিখতে হবে। এটা কমপ্লিট হয়ে গেল। আর 5 2 5, তাহলে ওটা লেখার দরকার নেই। কেউ যদি লিখতে চায় তাহলে শুধু 5 লিখতে পারো, বা নাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিসজয়েন্ট সাইকেলে লিখতে পারছি। বলো, ব্যাপারটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ বুঝাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ডিসজয়েন্টের মজা কি? যদি দুটো সাইকেলকে তুমি ডিসজয়েন্ট আকারে লিখো, তাহলে তার মজাটা কি? তার একটা মজা হচ্ছে যে
তুমি ওরা কমিউট করে। তাহলে এইটা একটা খুব সুন্দর রেজাল্ট, যে ডিসজয়েন্ট সাইকেলস commute with each other, commute with each other। এটা আমরা এ দিয়ে দেখবো। দেখো যেমন ধরো এখানে দুটো জিনিস শিখবো, যে প্রোডাক্ট আকারে লেখা থাকলে সেখান থেকে আমরা 3 3 5 এইটাকে আমরা আবার 3 5 1 2 4 এটাও করতে লিখতে পারি। তাহলে দেখো এটাকে আমরা যদি পারমুটেশন আকারে লিখি ওইভাবে, যে 1 2 3 4 5, তাহলে তাহলে 1 এর ইমেজ কি হবে দেখো, তাহলে ডান দিক থেকে এ করতে হয়, তাই না? এইভাবে আমরা করি না, জি কম্পোজ এফ, এক্স এ অ্যাপ্লাই করলে কি হয়, সেটা হয় জি অফ এফ এক্স। তার মানে এফ কোথায় গেল, প্রথমে দেখতে হবে যে এফ এক্স কে কোথায় নিয়ে যাচ্ছে, এফ কোথায় এক্স কে নিয়ে যাচ্ছে, তাহলে সেই এলিমেন্টটাকে আবার জি কোথায় নিয়ে যাচ্ছে এটাই দেখতে হয় না। তাহলে এইটা হচ্ছে আমাদের জি, এইটা হচ্ছে আমাদের এফ। তাহলে 3 5 মানে কি, 3 যাচ্ছে 5-এ, 5 যাচ্ছে 3-এ, আর বাকিগুলো মানে ফিক্সড থাকছে, মানে 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 2-তে। এফ এফ কি করছে, তাহলে আগে প্রথমে ভাবো এফটা কি, এফটা হচ্ছে 3 5। 3 5 মানে এটাকে তুমি যদি ভাবো 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 2-তে, 3 যাচ্ছে, সরি 2 যাচ্ছে 2-তে, 3 যাচ্ছে 5-এ, 4 যাচ্ছে 4-এ, আর 5 যাচ্ছে 3-তে। এইটা মানে তাহলে এইটা ঠিক আছে, এই সাইকেল মানে এইটা বোঝাচ্ছে, এই পারমুটেশনকে বোঝাচ্ছে। একই রকম ভাবে জি এর কথা যদি ভাবো, তাহলে জি হচ্ছে 1 কে যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 4-এ, তার মানে 3 যাচ্ছে 3-তে, 5 যাচ্ছে 5-এ। বোঝা গেল এইটুকু? আচ্ছা তাহলে এবার দেখো আমি এফ 1 কে কোথায় নিয়ে যাচ্ছে, এফ 1 কে 1-এ নিয়ে যাচ্ছে, কারণ এখানে 1 নেই, মানে 1টা 1-এ যাচ্ছে। এই তারপরে এবার 1টা জি এর দ্বারা কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে 2-এ, তার মানে 1 যাচ্ছে 2-তে, মানে কম্পোজিশন কি করছে, 1টাকে 2-তে নিয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা এবার দেখো আমি 2 কোথায় যাচ্ছে, দেখো 2 এখানে নেই, তার মানে 2 যাচ্ছে 2-এ, তাহলে সেই 2টা আবার 4-এ যাচ্ছে, তার মানে 2টা যাচ্ছে 4-এ। ওকে। আচ্ছা এবার দেখো 3-এ, 3 যাচ্ছে এখানে 5-এ, 5 এখানে নেই, তার মানে 3 যাচ্ছে 5-এ। এবার দেখো 4 কোথায় যাচ্ছে, দেখো 4 এখানে 4-এ যাচ্ছে, তার 4 এখানে যাচ্ছে 1-এ, তার মানে 4 যাচ্ছে 1-এ। 5 যাচ্ছে 3-এ, 3 যাচ্ছে 3-এই, তার মানে এইটা হয়ে গেল আমার, এখান থেকে পেলাম এইটা, মানে এটা। আর একই রকম ভাবে তুমি যদি এইটা দেখো, এটাও এটাই পাবে, তার কারণ 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 2-এ, তাহলে 1 থেকে 2, তারপরে 2 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 4-এ, তাহলে 2 যাচ্ছে 4-এ, 3 যাচ্ছে 3-এ, তারপর 3 যাচ্ছে 5-এ, তারপর 3 যাচ্ছে 5-এ। একই রকম ভাবে এটাই তুমি পাচ্ছ, তাহলে কমিউট করে যাচ্ছে, কারণ এর প্রভাব এর উপরে নেই, এর প্রভাব এর উপরে নেই। দেখো এর মধ্যেই তুমি দেখো না 1 2 4 যদি দেখো, 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 1-এ, তাহলে এরা নিজেদের মধ্যেই সাইকেল তৈরি করছে, এরা নিজেদের মধ্যে সাইকেল তৈরি করছে, তো ক্লিয়ার একটা ডিস্টিংশন তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ডিসজয়েন্ট হলে কমিউট করছে, কিন্তু যদি ডিসজয়েন্ট না হয়, তাহলে একটা এক্সাম্পল দেখাবো, ইফ নট ডিসজয়েন্ট দেন সাইকেলস ডু নট কমিউট, মে নট কমিউট। তাহলে এরকম একটা এক্সাম্পল দেখবো, যেমন ধরো 1 2 3, তার সঙ্গে প্রোডাক্ট করছি 2,4, আবার এদিকে নিচ্ছি 2,4 আগে, আর এখানে 1 2 3। তাহলে এইটাকে যদি আমি এবার এইভাবে লিখি 1 2 3 4 5, আর এইখানে যদি আমি লিখি 1 2 3 4 5, তাহলে কি হচ্ছে দেখো, এখানে 1 নেই, মানে 1 যাচ্ছে 1-এ, আর এখানে যাচ্ছে 1 যাচ্ছে 2-এ, তাহলে এখানে 1 যাচ্ছে 2-তে। আচ্ছা 2 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 4-এ, তাহলে 2 যাচ্ছে 4-এ, 3 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 1-এ, তাহলে 3 যাচ্ছে 1-এ। ওকে। 4 কোথায় যাচ্ছে, 4 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে আবার 3-তে, ভাবো 4 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 3-তে, তার মানে আলটিমেটলি 4 কোথায় গেল, 3-তে গেল। ওকে। আচ্ছা 5 এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড, তার মানে 5 যাচ্ছে 5-এ।
তাহলে এটা পেলাম 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 4 এ, 3 যাচ্ছে 1 এ, 4 যাচ্ছে 3 তে, 5 যাচ্ছে 5 এ। এটা মানে এটা। আচ্ছা এটা মানে কি? তাহলে এটা মানে 1 যাচ্ছে 2 তে আর 2 যাচ্ছে 4 এ, তার মানে 1টা 4 এ চলে গেল। 1 যাচ্ছে 2 তে আর 2 যাচ্ছে এখান থেকে 4 এ, তাহলে 4 এ চলে গেল। 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 1 এ, 4 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 2 তে, 5 যাচ্ছে 5 এ। তাহলে দুটো আলাদা না? এখানে 1 যাচ্ছে 2 তে, এখানে 1 যাচ্ছে 4 এ, তাহলে দুটো আলাদা, তার মানে এটা সেম নয়। তাহলে ডিসজয়েন্ট না হলে কমিউট সাধারণত করে না, আর ডিসজয়েন্ট সাইকেল হলে কমিউট করে। তাহলে যে কোনো পারমুটেশন তোমাকে যদি দেওয়া হয় তাহলে সেটাকে তুমি ডিসজয়েন্ট সাইকেল আকারে লিখতে পারবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? সাইকেল পারমুটেশনকে সাইকেলের প্রোডাক্ট আকারে লেখা যায়, এটা আমরা শিখলাম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে টু সাইকেলস। টু সাইকেল মানে হচ্ছে সাইকেলস, সাইকেলস অফ লেন্থ 2, মানে এই টাইপের এ কমা বি, মানে এ যাচ্ছে বি তে, বি যাচ্ছে এ তে, আর বাকি সবগুলো সেম। ঠিক আছে, এই ধরনের সাইকেলকে আমরা বলছি these are known as, these are known as transposition, transposition। তাহলে ট্রান্সপোজিশন মানে হচ্ছে টু সাইকেল। তাহলে নেক্সট রেজাল্ট হচ্ছে আমাদের থিওরেম বলতে পারো, বা থিওরেমই বলো। এনি সাইকেল ক্যান বি written as product of transposition। মানে যে কোনো সাইকেলকে যত বড়ই লেন্থ হোক না কেন তুমি টু সাইকেলের প্রোডাক্ট আকারে লেখা যাবে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো জিনিসটা। ধরো আমি একটা লিখলাম 1 2 3 4, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো 1,4। তাহলে দেখো 1 দিয়ে স্টার্ট করছো আর একদম লাস্টেরটা লিখছো 1,4, তারপরে 1,3, মানে এবার পেছনে টানছো 4 এর পরে 3, 3 এর পরে 2, তাহলে এবার লিখবো 1,2। তাহলে দেখো এইটা আর এইটা সমান হবে, কারণ কি দেখো এখানে যাচ্ছে 1, কোথায় যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 2 এ, তার মানে 1 যাচ্ছে 2 তে। এবার দেখো 2 যাচ্ছে 3 তে, দেখো 2 যাচ্ছে এখানে 1 এ, 1 যাচ্ছে এখান থেকে 3 তে, তার মানে 2টা 3 তে চলে গেল, আর এই 3টা 3 তেই থাকলো, তার মানে 2টা আলটিমেটলি 3 তে গেল। তাহলে দেখো ম্যাচ করে যাচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই টেকনিকটা শিখে নাও। শুরুটা 1 দিয়ে শুরু করো, সবটার দেখে শুরুটা 1 আর শেষ কি আছে 4 দিয়ে, তার মানে শুরুতে এখানে 4 লিখলে তারপরে পেছনে যেতে থাকো, 4 এর পরে 3, 3 এর পরে 2, দেখো 3 তারপরে 2, এইভাবে হবে। তো আরেকটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আরো বুঝতে পারবে। ধরো 2 3 1 4, এটা যদি থাকে তাহলে আমরা কি লিখবো? তাহলে এটাকে লিখবো 2 4, তারপর লিখবো 2 1, তারপর লিখবো 2 3। ঠিক আছে, এটাকে আবার তুমি সাজিয়ে লিখতে পারো, অর্ডার চেঞ্জ করা যাবে না এখানে, কিন্তু আগে পরে করা যাবে না, কারণ এরা ডিসজয়েন্ট নয়, সুতরাং কমিউট করে না। তো এই অর্ডারটা তোমাকে মেনটেন করতে হবে। আর এই রিপ্রেজেন্টেশনটা কি ইউনিক? না, এটা ইউনিক নয়, এটা ইউনিক রিপ্রেজেন্টেশন নয়। সো নট ইউনিক, নট ইউনিক, মানে আরো অন্যভাবে লেখা যেতে পারে। ঠিক আছে,
মানে এখানে তুমি ধরো দুটো সেম পারমুটেশন দিয়ে ট্রান্সপোজিশন দিয়ে গুণ করতে পারো। একটা জিনিস খেয়াল রাখবে যে 1 2 ইন্টু 1 2 এটা ইজ আইডেন্টিটি, ইজ আইডেন্টিটি। হুম, মানে 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 1 এ, আবার তুমি ঘুরিয়ে দাও তাহলে আবার আগের 1 তাহলে 1 এ যাবে, 2 এ 2 এ যাবে, তো এটা আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে এইটা দিয়ে তুমি যদি এখানে গুণ করো তাহলে তো চেঞ্জ হবে না, ভ্যালু একই থাকবে। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা কি করতে পারি, এই টেকনিকটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি আরেকটা থিওরেম, যে এনি পারমুটেশন ক্যান বি written as a product of cycle, a product of transpositions। তাহলে জিনিসটা কি হলো, আমরা প্রথমে কি করব, যে যে কোনো একটা পারমুটেশন তোমাকে যদি দেওয়া হয়, হ্যাঁ, যে কোনো পারমুটেশন দেওয়া হলে সেটাকে প্রথমে আমরা ডিসজয়েন্ট সাইকেল আকারে লিখব। এবার সাইকেলগুলোকে প্রত্যেকটা সাইকেলকে আলাদা আলাদা করে ট্রান্সপোজিশনের আকারে লিখব। যে এই যে টেকনিক আমরা শিখলাম, এখানে সাইকেল দেওয়া থাকলে সেটাকে আমরা ট্রান্সপোজিশন আকারে লিখব, লিখে তাহলে প্রত্যেকটা ট্রান্সপোজিশন হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তুমি ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারবে। তো একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, তো তোমাকে যে কোনো একটা পারমুটেশন ধরো আমি খুঁজে নিচ্ছি, ধরো এইরকম ধরো তোমাদের বইয়ে আছে 1 4 2 6 3 2 4 1 5 3 6 7 7 5। এইটাকে যদি আমি ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে চাই তাহলে কি করব, তাহলে প্রথমে আমাকে সাইকেলের প্রোডাক্ট আকারে লিখবো। তাহলে দেখো স্টার্ট করব। আচ্ছা তোমরা তোমরা বলো, হ্যালো, কে কে আছো? হ্যালো। হুম, বলো। একের 1 দিয়ে শুরু করছে, একের পরে কি লিখবো? 1 4 1 4 1 4, তারপরে 4 1 আবার শেষ হয়ে যাবে তো। তার মানে ক্লোজড হয়ে যাবে এখানে, ঠিক? হুম। তাহলে 1 এর পরে 2, তাহলে 2 দিয়ে স্টার্ট করব। 2 কোথায় যাচ্ছে? হ্যাঁ, 2 যাচ্ছে 6 এ। 6 লিখবো। 6 কোথায় যাচ্ছে? 6 6 7 এ যাচ্ছে। তাহলে এখানে 7 লিখবো। 7 কোথায় যাচ্ছে? 5 এ 5 লিখে দেবো। 5 কোথায় যাচ্ছে? 7 5 এ যাচ্ছে। 5 যাচ্ছে 3 তে। 3 এ। 3 কোথায় যাচ্ছে? 2 তে। তাহলে আবার 3 ব্যাক আবার করে 2 গেলাম, তে যাচ্ছে। তাহলে এখানে ক্লোজ করে দেবো। হ্যাঁ, সবটা কভার হলো। এখানে আছে টোটাল 7টা, এখানে দেখো 7টা কভার হয়ে গেল, 5 + 2, তাহলে আর নেই। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এটা অলরেডি একটা ট্রান্সপোজিশন, এটাকে কিছু করার নেই। এইটাকে আবার ট্রান্সপোজিশনে যদি ভাঙি তাহলে আমাকে লিখতে হবে 2 3, তারপরে 2 5 2 5, তারপরে 2 5 2 7 2 6 2 7। 2 6, তাহলে হয়ে গেল। তাহলে সব কটা ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে আমরা লিখতে পারলাম, বুঝেছো? তাহলে এইটাকে দেখো এখানে কটা ট্রান্সপোজিশন আছে, 1 2 3 4 5, 5টা ট্রান্সপোজিশন লেগেছে। তার মানে এইটাকে আমরা বলবো অড পারমুটেশন। ঠিক আছে, হ্যাঁ অড পারমুটেশন। তাহলে একটা পারমুটেশনকে আমরা অড বলবো বা ইভেন বলবো যদি দেখি যে ওইটাকে কতগুলো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে। যদি ইভেন সংখ্যক ট্রান্সপোজিশন দরকার হয় তাহলে ওটাকে বলবো ইভেন পারমুটেশন, আর যদি অড পারমুটেশন দরকার হয় তাহলে অড পারমুটেশন। মানে অড অড সংখ্যক ট্রান্সপোজিশন যদি দরকার হয় তাহলে অড পারমুটেশন বলবো। বোঝা গেল? হ্যাঁ তাহলে ইভেন পারমুটেশন এন্ড অড পারমুটেশন। দেখো এইখানে একটা মজার আছে,
যদি আমরা দেখো এখানে যদি সাইকেলের কথা ভাবো আগে, কে সাইকেল, তাহলে যদি আমি লিখি 1 2 3 আপ টু কে, কে খানা পরপর যদি লিখি, এটাকে যদি আমি ট্রান্সপোজিশনের প্রোডাক্ট লিখি, তাহলে এখানে লিখবো 1 কমা কে, 1 কমা কে মাইনাস 1, 1 1 কমা কে কে মাইনাস 1, 1 কে মাইনাস 2, এইভাবে লিখতে লিখতে 1 2 এ শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাকে বলো টোটাল কটা পারমুটেশন এখানে লিখলাম, কটা ট্রান্সপোজিশন লিখলাম? ওই তো কে মাইনাস 2, কে মাইনাস 2 না কে মাইনাস 1? কে মাইনাস 2 থেকে কে কে মাইনাস 1টা পর্যন্ত, স্যার। 2 থেকে কে পর্যন্ত আছে তাই না, 2 3 4 আপ টু কে, তার মানে কে মাইনাস 1, হ্যাঁ 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 হ্যাঁ, মানে 1টা জাস্ট কে লিখিনি মাইনাস আমি। তাহলে দেয়ার আর কে মাইনাস 1 ট্রান্সপোজিশনস, ট্রান্সপোজিশনস, ঠিক? তার মানে কে সাইকেল is even if k minus 1 is even, ঠিক? কে সাইকেলকে আমরা ইভেন পারমুটেশন বলবো যদি কে মাইনাস 1টা ইভেন নাম্বার হয়, তার মানে কে ইজ অড, তাহলে তাহলে অড সাইকেল ইভেন পারমুটেশন, সাইকেলের অর্ডার যদি অড হয় তাহলে পারমুটেশনটা ইভেন হবে, ইয়েস অর নো? আচ্ছা ঠিক আছে। তার মানে ভাবো 3 সাইকেল, 3টা অড মানে সাইকেলটা ইভেন, 3 সাইকেল ইজ ইভেন পারমুটেশন, ইয়েস অর নো? সার্কেল তো হয়। হ্যাঁ, সাইকেল অফ লেংথ 6 কি হবে, ইভেন না অড? এটা অড হয়। অড পারমুটেশন হবে, ঠিক? আর অফার মধ্যে হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সাইকেল দেখেই আমরা বলে দিতে পারছি যে ইভেন হবে না অড হবে, ঠিক কি না? এইবার দেখো এইখানে আমরা ডাইরেক্টলি এখান থেকেই বলতে পারতাম যে ইভেন সংখ্যক পারমুটেশন লাগবে না অড সংখ্যক। তাহলে এখানে লাগছে একটা, এখানে লাগছে একটা, আর এখানে কটা আছে 1 2 3 4 5, তার মানে এখানে লাগবে 4টা, তার টোটাল লাগবে আমার 5টা, ঠিক? বা আমি এইভাবে বলতে পারি এখানে একটা মানে অড, আর এটা কি এখানে আছে 1 2 3 4 5, মানে এটা অড সংখ্যা, তার মানে এটা ইভেন, এটা ইভেন পারমুটেশন, এটা অড পারমুটেশন, এখানে দুটো আছে মানে অড পারমুটেশন, তাহলে অড আর ইভেন, অড আর ইভেন যোগ করলে কি হয়, অড হয়, তাহলে টোটাল অড হবে। এইভাবে হিসাব করতে পারবো, অড ইভেন মাল্টিপ্লাই করলে অড হবে, মানে পারমুটেশনের রেসপেক্টে, ঠিক আছে? অড অড পারমুটেশন ইনটু অড পারমুটেশন কি হবে, ইভেন পারমুটেশন হয়ে যাবে। তাহলে এই রেজাল্টগুলো যদি আমরা ইউজ করি, হ্যাঁ, তাহলে খুব সহজেই আমরা একটা পারমুটেশন ইভেন না অড বের করতে পারবো। তাহলে মাথায় রাখতে হবে যে ইভেন ইনটু ইভেন ইজ ইভেন, অড ইনটু ইভেন অড, হ্যাঁ, অড ইনটু অড ইভেন, ঠিক আছে? এই রেজাল্ট কাজে লাগিয়ে আমরা খুব সহজেই বলতে পারবো। হ্যাঁ বলো, কি বলছিলে? বলছি আমি যে এক্সাম্পলটা ওটাতে তো সার্কেলটা লেন্থ 7 ছিল, উদাহরণ যেটা আগে হুম, আগের উদাহরণে দেখো এইটা এইটা অড সাইড, ওখানে তো 5টা তো এসছে। টোটাল 5টা মানে অড না, আলটিমেটলি অডই তো পেলাম। না ওটা ঠিক আছে, কিন্তু আমরা যখন একটু আগে করলাম যে কে থাকলে কে মাইনাস 1টা সার্কেল আসছে, হ্যাঁ, এই যে কিন্তু এখানে তো তোর না কে মাইনাস 2 হয়ে যাচ্ছে, না 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 না, দুটো বাদ যাচ্ছে। দেখো আমি একটা সাইকেলের ক্ষেত্রে বলছিলাম, এই যে এখানে দুটো সাইকেল আছে তার জন্য দু রকম কে আছে, এখানে ও প্রথমটাই হচ্ছে কে এর ভ্যালু 2, 2টা অড, এই 2টা হচ্ছে ইভেন, তার মানে এটা অড পারমুটেশন হলো। ও আচ্ছা এবার এইটা দেখো সেকেন্ড সাইকেলের ক্ষেত্রে কে এর হ্যাঁ ভ্যালু স্যার হচ্ছে বুঝতে 5, তাহলে ওটা ইভেন, তাহলে টোটাল কি হলো অড ইনটু ইভেন, তাহলে অড ইনটু ইভেন মানে অড, বুঝতে পেরেছো? প্রত্যেকটা সাইকেলের ক্ষেত্রে আলাদা আলাদা করে আমি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
হ্যাঁ, তাহলে টেকনিক কি, প্রথমে যে কোনো পারমুটেশন দেওয়া থাকলে সেটাকে ডিসজয়েন্ট অফ সাইকেলস আকারে লিখো। তাহলে এবার প্রত্যেকটা আলাদা করে দেখো, প্রত্যেকটা কে অড ইভেন আলাদা করে নাও প্রত্যেকটা সাইকেলকে। তারপরে তুমি এবার এই 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 ছকটা কাজে লাগাবে, ইভেন ইভেন অড 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 ইভেন, এগুলোকে কাজে লাগিয়ে লাস্টে দেখো কি হচ্ছে। বা শুধু অড গুলোকে কাউন্ট করো, ইভেন কাউন্ট করার দরকারই নেই, শুধু অড গুলো কাউন্ট করো। যদি অড সংখ্যক অড থাকে তাহলে অড হবে, আর যদি ইভেন সংখ্যক অড থাকে তাহলে ইভেন হবে। ইভেন পারমুটেশনের ক্যালকুলেশন করার দরকারই নেই, কটা ইভেন আছে দেখে লাভ নেই, ইভেন যটাই হোক তার প্রোডাক্ট ইভেনই হবে, ঠিক না? ইভেন গুলোকে কাউন্টই করা দরকার নেই, শুধু অড পারমুটেশন কটা আছে সেগুলো দেখো। কথাটা বুঝতে পেরেছো? দেখো যেমন এখানে এখানে একটাও অড নেই, প্রথমে একটা অড নেই তার মানে ইভেন, এখানে একটা অড আছে তার মানে এটা অড, এখানে দুটো অড আছে তার মানে ইভেন, ঠিক আছে? তা আমি যদি এরকম দেখি যে অড ইনটু ইভেন ইনটু ইভেন ইনটু অড ইনটু অড ইনটু ইভেন, এটা কি হবে আলটিমেটলি, কি ধরনের পারমুটেশন হবে? ইভেন হবে, হ্যাঁ, অড হবে, অড হবে। কারণ শুধু অড দেখো কটা আছে, একটা দুটো তিনটে অড, তার মানে বিজোড় সংখ্যক অড হলেই অড হবে, বোঝা গেল? ইভেন আমাকে কাউন্ট করার Odd হবে। দরকারই নেই, কথাটা বুঝতে পেরেছো? ইভেন কাউন্ট করার দরকার নেই। তো এই পদ্ধতিতে আমরা খুব সহজেই অড না ইভেন পারমুটেশন সেটা জানতে পারি। আর আর একটা রেজাল্ট হচ্ছে যে ইন Sn নাম্বার অফ অড পারমুটেশন, মানে টোটাল অড পারমুটেশন যতগুলো আছে is equals to number of even permutation, ঠিক? এটা সংখ্যা সমান হয়, তাহলে এই সংখ্যাটা কি হবে, n ফ্যাক্টোরিয়াল বাই 2 হবে, কারণ Sn এ n ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে অর্ধেক সংখ্যক হচ্ছে অড পারমুটেশন আর বাকি অর্ধেক ইভেন পারমুটেশন, ওকে? আর an টাকে লেখা হয় সেট অফ অল ইভেন পারমুটেশনস, ইভেন পারমুটেশনস। তোমরা আমাকে বলো A4 এ কটা এলিমেন্ট থাকবে, হিসাব করে বলো তো, A4 এ কটা এলিমেন্ট থাকবে? একটু হিসাব করে বলো। স্যার 24টা তো থাকার কথা। হ্যাঁ, 24টা তো থাকার কথা সূত্র। 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24টা হচ্ছে S4 এ থাকবে, তাহলে A4 এ কটা থাকবে? হ্যাঁ, অর্ধেকটা থাকবে। ওটা তো ইভেন পারমুটেশন হলে 12টা থাকবে। হ্যাঁ, তার মানে এখানে 12 অ্যান্সার হবে, বুঝতে পেরেছো? A4 গুলোকে আলাদা করে আলাদা করে লিখবে, A4 এ কে কে আছে, যেমন এরকম ইভেন, তো তার মানে যেমন আছে আইডেন্টিটি থাকবে, তারপরে থাকবে তোমার 1 2 3 4, এই টাইপের এলিমেন্ট গুলো থাকবে, যেমন 1 3 2 4, হ্যাঁ এই টাইপের এলিমেন্ট গুলো থাকবে,
মানে যত রকম হয় টোটাল যে 12টা এলিমেন্ট হবে সেই 12টা এলিমেন্টকে তোমরা হোমওয়ার্ক থাকলো, রাইট ফুল A4। হুম, এইভাবে যতগুলো মানে সাইকেল নোটেশনে ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট আকারে সবগুলোকে লেখো ইন ডিসজয়েন্ট সাইকেলস। এটা তোমরা কাজ করো তো। এখানে এই 12টা এলিমেন্ট, আমি 3টা এলিমেন্ট লিখে দিলাম, বাকি আরো 9টা থাকবে। এই 9টা এলিমেন্টকে তোমরা লিখে কমপ্লিট করবে। এটা অ্যাজ এ হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিলাম, ঠিক আছে? এটা করে জমা দিয়ে দাও এর পরের দিন। এর পরের ক্লাস হচ্ছে আমাদের কবে? আজকে তো হয়ে গেল সোমবার, এরপরে বোধহয় বুধবার বলেছিলাম না? হ্যাঁ, এর পরেরটা হচ্ছে বুধবার। বুধবার। হুম, ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাক। হুম, ঠিক আছে। ঠিক আছে স্যার।